হাসনাত আব্দুল্লাহর প্রেক্ষিত মিডিয়া গ্রুপের যে কি অ্যাক্টিভিটিস, মিডিয়ার প্রতি মানুষের আস্থার আরো সৃষ্টি হচ্ছে, এটা সত্য। আপনি প্রতিষ্ঠানের মালিক, কিন্তু আপনি নিউজের মালিক না। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া কোনো না কোনো ব্যবসায়িক গ্রুপের, সেই গ্রুপগুলো আবার সরকারের সাথে নানা ফাংশন আছে। ধরেন ওই প্রিন্ট পত্রিকার সম্পাদক, টেলিভিশনের ধরেন হেড অফ নিউজ, মালিক পক্ষের সাথে দেখা করতে গেলে কিন্তু আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। নিউজের মালিক আমি, আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আমরা একটা নিউজও ডিলিট করি। আনোয়ার টিভি, গুজব বিষয় মোকাবেলা করার উপায়, নিউজ রুমের মানুষরা এখানে আসেনি। এখানে যারা আসছে এসে এখানে নিজেরা কাজ করে যা করতে পারছে। অনলাইনে যে এডিট করা, চেঞ্জ করা, ডিলিট করা, এই অপশন গুলো আছে, সে কিন্তু একটা নিউজ মিডিয়া দেখছে। তারপরে সে তার পাশের মানুষ জিজ্ঞেস করতেছে এটা কি সত্য নাকি। দ্যাট মিনস ওই নিউজ মিডিয়ার উপরে আস্থার সংকটটা তৈরি হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের একটা নতুন পর্বে। আজ আমার অতিথি হচ্ছেন এমন একজন মানুষ যিনি বাংলাদেশে অনলাইন বা ডিজিটাল সাংবাদিকতায় যারা আজকের বিপ্লব ঘটিয়েছেন তাদের শীর্ষস্থানীয় একজন। তিনি আর কেউ না, তিনি পলাশ মাহমুদ। পলাশ মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নোবেল ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, বাংলাদেশে এখন ডিজিটাল সাংবাদিকতা বা অনলাইন সাংবাদিকতা বা অনলাইন গণমাধ্যমের যে পরিস্থিতি, এটা কি প্রত্যাশিত মাত্রায় আছে নাকি আমরা পিছিয়ে আছি? মোটেও প্রত্যাশিত পর্যায়ে নাই, আমরা একেবারেই পিছিয়ে আছি। এবং অনলাইন সাংবাদিকতার মান নিয়ে যে প্রশ্ন, এটা তো খুবই যৌক্তিক প্রশ্ন। তো এই প্রশ্নটা আসছে কেন সেটা কিন্তু আমাদের দেখা দরকার এবং এটার সমাধান দরকার। এই বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনলাইন সাংবাদিকতার তো অনেকগুলা দিক আছে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মান নিয়ে। এই মানের প্রশ্ন যেটা হয়েছে, আপনি যদি দেখেন বাংলাদেশে যারা ইন্টারন্যাশনাল মিডিয়ার করেসপন্ডেন্ট আছে, ধরেন বিবিসির করেসপন্ডেন্ট বা এপি, রয়টার্সের, তো ওনারা কিন্তু দেখবেন যে আরো 10 বছর 15 বছর আগে থেকেই বাংলাদেশে কিন্তু মোবাইল জার্নালিজম শুরু করছে। ওনারা কিন্তু ওনাদের রিপোর্টিং এর জন্য মোবাইল দিয়েই ছবি তুলছে, মোবাইলেই ভিডিও করছে, কাটাকুটা করছে, মোবাইলেই লিখছে, পাঠায় দিছে। তো ইন্টারন্যাশনালি যে ডিজিটাল বা মাল্টিমিডিয়া জার্নালিজমের যে অ্যাক্সেস, এটা অনেক আগে শুরু। বাংলাদেশের সংকটটা আসলে কোথায় মান নিয়ে প্রশ্নের, আমি কয়েকটা অ্যাঙ্গেলে বলতে পারি। জি। একটা হচ্ছে মানের প্রশ্ন। মানের প্রশ্নটা আসছে, আপনি তো অনেক সিনিয়র পেশায় আছেন, আপনি মনে করে দেখেন যে বাংলাদেশে যখন অনলাইন সাংবাদিকতাটা শুরু হয়েছে, তো এটা কিভাবে শুরু হয়েছে। এইটা বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু যে হ্যাঁ আমাদের একটা অনলাইন ডিপার্টমেন্ট দরকার, অনলাইন জার্নালিজম আগায় যাচ্ছে, সো আমাদের এটাতে একটা বিনিয়োগ বা একটা টিম করতে হবে, করে আমরা অনলাইনটা শুরু করি। এইভাবে হয়নি, অর্গানাইজ ওয়েতে হয়নি। অনলাইন মাল্টিমিডিয়া বা ডিজিটালটা কিভাবে শুরু হয়েছে, যেমন ধরেন আপনি যে একটা টেলিভিশন দেখেন, ওই টেলিভিশনের প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে হয়তো ব্রডকাস্টের ইঞ্জিনিয়ার যিনি ছিলেন বা আইটির লোকেরা ছিলেন। ওনারা দেখছে বিভিন্ন জায়গায় যে ইউটিউব চ্যানেলে তো ভালোই হয়, ইনকাম করা, মানুষ ইনকাম আসে। তো ওনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে বা 2টা করছে, করার পরে যখন ওইটা আস্তে আস্তে রাইজ করছে, তখন হচ্ছে এখানে হয়তো কিছু নজর পড়ছে যে না, এটা তাহলে এখন একটু করা দরকার। কিন্তু ওইটা যে শুরু হলো, ওইটা হলো কি সাংবাদিকদের হাত ধরে। মানে ওনারা কিন্তু ভালো খারাপের এই প্রশ্ন না, মানে পেশাদার জার্নালিজম করে আসছে যারা, তারা এটা স্টার্ট করে নেই। এবং প্রত্যেকটা জায়গায় হয়তো 1-2টা মিডিয়া হবে যারা অনলাইনটাকে সাংবাদিকতার একটা উইং হিসেবে স্টার্ট করছে, কিন্তু বেশিরভাগই শুরু করছে যে এই মিডিয়া মানে নিউজ রুমের বাইরের লোকেরা। তো এটাকে নিউজ উইং হিসেবে ট্রিটমেন্টটা হয়নি। এর ফলে কি হয়েছে দেখেন, যে ধরেন যে একটা টেলিভিশনে ইউটিউব শুরু করলো, তো ইউটিউবে যখন ভিউ হচ্ছে তখন সেখানে আরো আপলোড করার জন্য লোক লাগবে। তখন করছে কি যে ঠিক আছে 2টা ছেলেকে ইন্টার্ন নিয়ে নিছে, বা 2টা জুনিয়র নিয়ে ওদের বলছে তোমরা আপলোড করো। কিন্তু এই যে দেখেন, এই যে কন্টেন্ট আমি এখানে দিচ্ছি, এটা কিন্তু আমার প্রপার একটা নিউজ কন্টেন্ট, তাই না? আমি যদি আমার পত্রিকায় বা টেলিভিশনে যখন এই কন্টেন্টটা আমি দিচ্ছি, আমি অনেক হাত ঘোরা, অনেক রকম ট্রিটমেন্ট করে তারপরে দিচ্ছি। কিন্তু আমি যখন ডিজিটালে ছেড়ে দিচ্ছি, তখন আমার ওখানে কোনো নিউজ ম্যানেরই টাচ পায় না। পাওয়ার ফলে কি হচ্ছে, ধরেন 20 বছর আপনি ধরেন যে 30-40 বছর সাংবাদিকতা করছেন, আপনি একটা নিউজ যখন দেখে দিচ্ছেন বা একটা হেডলাইন দেখে দিচ্ছেন, একটা থাম্বনেইল দেখে দিচ্ছেন,
আপনার যেই পলিশ আপনি করবেন এটা, ওইটাতে কিন্তু এই জিনিসটা ঘাটতি। তো একটা ইন্টার্ন ছেলে বা একটা ইন্টার্ন মেয়ে সে কি বা পারবে, সে তার নলেজে যা আছে যা কুলায় সে সেইভাবে দিয়ে দিচ্ছে। এবং পর্যায়ক্রমে হচ্ছে কি যে যারা নিউজ রুমের অভিজ্ঞ লোক, যেমন একটা রিপোর্টিং ডিপার্টমেন্টে অনেক সিনিয়র থাকে, তাই না? তো অনলাইনে কিন্তু এই স্ট্রাকচারটা হয়নি। তো না হওয়ার ফলে নিউজ রুমের যে সোয়া রিপোর্টাররা পায় বা ডেস্কে যারা কাজ করে তারা পায়, বাংলাদেশে যারা অনলাইন বা মাল্টিমিডিয়া ডেভেলপ করছে তারা এই জিনিসটা থেকে বঞ্চিত হয়েছে। মূল কথা হলো যে অনলাইন বা ডিজিটাল মিডিয়াকে মিডিয়া হাউসগুলো, বাংলাদেশের মিডিয়া হাউসগুলো বেশিরভাগই প্রফেশনালি এটাকে প্রথম দিকে নিউজের উইং হিসেবে স্টার্ট করেনি। না করার ফলে প্রথম থেকেই একটা নিউজ মিডিয়ার চরিত্র থেকে সরে গেছে, একটা ব্লগিজম বা ভাইরালিজমের মধ্যে কিন্তু চলে গেছে। তো সেই কারণে এই মান নিয়ে প্রশ্ন। তো এখন আসলে যেটা করতে হবে যে নিউজ মিডিয়ার মানুষদেরকে নিউজ রুমের মানুষদেরকে এইখানে ভূমিকা রাখতে হবে, তাহলে দেখবেন যে এই মান আপনার ডেভেলপ করে গেছে। এবং অনলাইনে যেমন আমি যদি বলি যে একটা রিপোর্টার যখন একটা টেলিভিশন নিয়োগ হয় বা একটা পত্রিকায় যখন একটা জুনিয়র রিপোর্টার নিয়োগ হয়, তাকে কিন্তু সিনিয়র রিপোর্টারদের সঙ্গে পাঠানো হয় আগে। আজকে নিয়োগ দিয়ে আপনি কিন্তু কালকেই তার রিপোর্ট অনিয়ার করতেছেন না, সে একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু মাল্টিমিডিয়া রিপোর্টার কি হচ্ছে, মজুর রিপোর্টার আজকে তারা জয়েন করে দিয়ে কালকে কিন্তু সে লাইভ করে দিচ্ছে। তো তার যে এক্সপিরিয়েন্স এবং প্রশিক্ষণের গ্যাপ, এটা তো তাকে দোষ দিয়ে লাভ নেই। তো তাকে এই জায়গাটা এখন ডেভেলপ করতে হবে। এটা প্রত্যেকটা হাউসে আমার মনে হয় যে মাল্টিমিডিয়ায় যারা কাজ করে তাদেরকে নিউজ রুমের সাথে এঙ্গেজ করে এই প্র্যাকটিসের মধ্যে আনলে এই মানের জায়গাটা ডেভেলপ হবে। আচ্ছা, আপনি এক সময় টেলিভিশনে কাজ করেছেন, তো এখন পুরোপুরি অনলাইন মিডিয়ায় কাজ করছেন গত কিছুদিন ধরে। তো আপনার এই পরিবর্তন করার কারণ কি? আমার পরিবর্তনে এতদিন ধরেন যে আমি চাকরি করতাম, আমি একসময় টেলিভিশনের অনলাইনে কাজ করছি, পরবর্তীতে প্রিন্ট পত্রিকার অনলাইনে কাজ করছি। তো কয়েকটা বড় কারণ আছে, আমি দীর্ঘদিন ধরে এটা উপলব্ধি করি। প্রথমত কারণ হচ্ছে যে আমরা স্বীকার করি আর না করি, বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া কোনো না কোনো ব্যবসায়িক গ্রুপের, যে কারণে একটা বড় প্রশ্ন আছে, সেই ব্যবসায়িক গ্রুপের পলিসির বাইরে যাইতে পারে না। এখন ওই ব্যবসায়িক গ্রুপগুলো আবার সরকারের সাথে নানা ফাংশন আছে, তো এক ধরনের সেলফ সেন্সরশিপের যে প্রশ্নটা এটা কিন্তু আসে। তো আমি অনেকদিন ধরে চিন্তা করি যে একটা মিডিয়া যদি এরকম করা যায় যেটা বড় কোনো ব্যবসায়িক গ্রুপের সাথে হবে না, হ্যাঁ, নিজে একটু স্বাধীনভাবে করা যাবে। তো তখন আমি কিন্তু যে আমরা যেটা করছি এশিয়া পোস্ট, এটা কিন্তু বড় কোনো গ্রুপ অফ কোম্পানির সাথে আমরা করিনি। দুইটা গ্রুপ অফ কোম্পানির সাথে আমার অফার ছিল, তো আমি এগ্রি করিনি, বিনয়ের সাথেই এটা আমি রিজেক্ট করছি। কারণ হলো যে আমি যদি নাম উচ্চারণ না করি, এখন আলোচিত সবচেয়ে বড় বড় মিডিয়া গুলো দেখবেন যেসব শিল্প গ্রুপের আন্ডারে আছে, ওই মিডিয়ার ধরেন ওই প্রিন্ট পত্রিকার সম্পাদক বা ওই টেলিভিশনের ধরেন হেড অফ নিউজ, ওনারা ওই মালিক পক্ষের সাথে দেখা করতে গেলে কিন্তু আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হয় বা ওয়েট করতে হয়, তাই না? তো এখানেই কিন্তু অটোমেটিক অব্লিগেশনটা চলে আসছে। একজন সম্পাদককে যদি ওয়েট করতে হয় তাহলে উনি তো আসলে স্বাধীনভাবে কাজ করতে পারে না। তো আমাদের এখানে আমি নিজেও, আমার ওনারশিপ আছে, আর 3 জন আমার সুপরিচিত মধ্যম সারির ব্যবসায়ী, যাদের ধরে সরকারের সাথে বিশাল ফাংশন নাই, তাদের বিশাল বিশাল প্রজেক্ট নাই যেগুলো হ্যাম্পার হইতে পারে, মধ্যম সারির ব্যবসায়ী, তাদেরকে আমি এখানে অ্যাপ্রোচ করছি, তারা এগ্রি করছে। কিন্তু তাদের সাথে আমার কন্ডিশন হচ্ছে যে ভাই, আপনি প্রতিষ্ঠানের মালিক কিন্তু আপনি নিউজের মালিক না। নিউজের মালিক আমি, আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এবং সেটা এখনো পর্যন্ত করছি আমি। আমাদের এই 6ষ্ঠ মাস চলে, 6 মাসে আমরা একটা নিউজও ডিলিট করি। আমাদের 1 বছর যখন পূর্তি হবে, আমরা বর্ষপূর্তিতে আমরা বলতে চাই যে আমরা একটা নিউজও কম্প্রোমাইজ করি নাই। এর কারণটা কি? বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার বা অনলাইন মিডিয়াগুলোর উপরে মানুষের যে মান নিয়ে বা নানা কারণে যে প্রশ্ন বা খানিকটা অনাস্থা, এর কয়েকটা কারণ আছে। কিন্তু একটা যেটা আমরা আগে বললাম যে
আহ, গুণগত বিষয় বা মানের বিষয়, হ্যাঁ, ওখানে ধরেন মিসলিড বা ভাইরালিজম ইস্যু তো আছেই। আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে নিউজ ডিলিট করা। দেখতেছে নিউজ করছে, 1 ঘন্টা পরে বা একদিন পরে নিউজটা নাই। এটা নানা কারণে হইতে পারে। ধরেন মালিকের নানা ইস্যু থাকতে পারে, চাপ থাকতে পারে, সরকারের ইস্যু থাকতে পারে, বা অনেক ক্ষেত্রে অনৈতিক সুবিধার প্রশ্ন আসে। তো এই জায়গাটা আমরা চাই যে আমাদের পাঠক দর্শক এই আস্থাটা রাখুক যে এশিয়া পোস্ট কোনো নিউজ ডিলিট করে না। তো সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে আগে স্বাধীন হতে হবে, যে আমাকে স্ট্রং থাকতে হবে। এখন আমার ধরেন যে বিনিয়োগকারী বা আমার চেয়ারম্যান যদি বলে যে এটা একটু সরাইতে হবে, তখন তো আমি বাধ্য। সেই কারণে আমার প্রথম থেকে বলে দেওয়া যে আপনি প্রতিষ্ঠানের মালিক কিন্তু নিউজের মালিক না। এটা ধরেন যে একটা কারণ, যে স্বাধীনভাবে কাজ করতে পারা। দ্বিতীয় কারণ হচ্ছে যে আহ সবারই তো ইচ্ছা থাকে যে নিজে প্রতিষ্ঠান করা। তো সেই ইচ্ছাটা ছিল যে নিজে একটা মিডিয়া করব, সেই ইচ্ছা থেকে। তৃতীয় কারণ হলো যে সেটা আমি এখনই শুরু করতাম এরকম প্ল্যানিং আমার ছিল না। এটা অনেকটা তড়িঘড়ি করে শুরু করা। 5 তারিখের পরে পরিবর্তিত পরিস্থিতিতে আমি দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে আসলে নিজের মতো করে কাজ করার ক্ষেত্রে একটু অস্বস্তি তৈরি হচ্ছে। তো তখনই করলাম যে যেহেতু অস্বস্তি তৈরি হচ্ছে, সো নিজের মতো করেই করি। তো এই মূলত 2-3টা কারণ মিলেই এশিয়া পোস্টের যাত্রা শুরু। আচ্ছা, এই যে অনলাইন সাংবাদিকতা আমাদের দেশে আসলে তো মানে কাজের দক্ষ মানুষের খুবই ঘাটতি। এটা সব ক্ষেত্রেই আছে, অনলাইন মিডিয়ায় এটা আরো বেশি। তো এই ঘাটতিটা কিভাবে পোষাচ্ছেন বা কিভাবে পোষানো সম্ভব ওভারঅল যদি বলেন? এটা তো খুবই বাস্তব একটা কথা বলছেন যে অনেক ঘাটতি, এবং এই ঘাটতিটা শুরু থেকেই আছে। যেটা আমি প্রথমে বললাম জি। যে নিউজ রুমের মানুষরা এখানে আসেনি, এখানে যারা আসছে এসে এখানে নিজেরা নিজেরা কাজ করে যা করতে পারছে। তো ঘাটতিটা তৈরি হয়েছে বেসিক্যালি লাস্ট 2-3 বছরে বেশি। লাস্ট 2-3 বছরে দেখবেন যে সবগুলো মিডিয়া তাদের ডিজিটাল এবং ওয়েব অনলাইনকে অনেক বড় করে ফেলছে। তো অনেক বড় করছে বটে, কিন্তু এখানে লোক কিন্তু তৈরি হয়নি। তো এর ফলে হচ্ছে আপনার এই যারা ছিল মার্কেটে তাদের হয়তো স্যালারিটা বাড়ছে, কিন্তু গুণগত মান খুব বেশি বাড়েনি। আবার নতুন জনবলও তৈরি হয়নি। তো নতুন জনবলের জন্য আমি পার্সোনালি কিছু কাজ করি। যেমন এশিয়া পোস্ট শুরুর সময় আমরা হচ্ছে ফ্রেশার নিইনি, যে স্টার্টিং এ ফ্রেশার নিয়ে তাকে আমাকে শিখাইতে গেলে তো অসুবিধা হবে। কিন্তু আমরা গতকাল থেকে 7 জন ইন্টার্ন আমরা শুরু করছি। তো এটার প্ল্যানটা হচ্ছে যে আমি ধারণা করতেছি যে এশিয়া পোস্ট আরো একটু ভালো করলে তখন হয়তো এখানে যারা সিনিয়র আছে তারা হয়তো অন্য অন্য জায়গা থেকে ভালো অফার পাবে, বা অন্য অন্য জায়গায় দায়িত্ব নিয়ে লিডার হয়ে চলে যেতে পারে। তো তখন আমার এখানেও ঘাটতি হবে। তো আমি চাচ্ছি যে নতুন জনবল তৈরি হোক, কারণ যা আছে এই নিয়ে সবাই টানাটানি করলে তো আসলে ঘাটতিটা থেকেই যাবে। তো সেই কারণে আমার জায়গা থেকে আমি এরকম কিছু পলিসি নিয়ে চেষ্টা করি যে কিছু লোকজন তৈরি করতে। এর আগে আমি 2টো ট্রেনিং করিয়েছিলাম। প্রথমে একটা ট্রেনিং, তখন আমি RTVর অনলাইনের দায়িত্ব ছিলাম, একটা ট্রেনিং করেছিলাম, ওটা ফ্রি। পরে একটা ট্রেনিং করেছিলাম অল্প কিছু, জাস্ট খরচটা যেটা হয়। তো এই 2 ট্রেনিং থেকে প্রায় 70 জনের মতো, এবং এদের প্রায় সবাই এখন চাকরিতে আছে আর কি। তো এইভাবে আমার মনে হয় যে সব হাউজেই কিছু কিছু যদি ফ্রেশারদেরকে বা জুনিয়রদেরকে নিয়ে একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে ডেভেলপ করা হয়, তাহলে এই সংকটটা দূর হবে। আচ্ছা, আপনি অনলাইন এডিটর্স অ্যালায়েন্স এরও সভাপতি বা সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করছেন। তো এই সংগঠন আসলে কি কোনো ভূমিকা রাখতে পারছে, নাকি এটা কাগজের সংগঠন? এটা হচ্ছে যে আমাদের প্রথম ছিল যে এটা দিয়ে আমরা ভালো ভূমিকা রাখার সুযোগ আছে। তো আগে তো দরকার হচ্ছে ইউনাইটেড হওয়া, আলোচনায় এক জায়গায় বসা আর কি। তো এটা তো আমাদের 1.5 বছরের মতো হলো অনলি। তো এটা আমাদের কয়েকটা মিটিং হলো, কয়েকটা প্রোগ্রাম হলো। তো এখানে ধরেন যে আমরা একত্রিত হলাম, এখন কাজগুলো শুরু করতে হবে। তো এই কাজগুলো শুরু করতে গেলে একটা নিবন্ধনের প্রশ্ন আসে। তো আমরা নিবন্ধনের প্রক্রিয়ায়ও যাচ্ছি। এই আগামী শনিবারে আমাদের একটা মিটিং আছে নিবন্ধন নিয়েই। জয়েন্ট স্টকে কথাবার্তা বলে কাগজপত্র রেডি হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এইটা একটা নিবন্ধন হয়ে গেলে তখন এই অনলাইন এডিটর্স অ্যালায়েন্সের আন্ডারে
যাতে জুনিয়রদেরকে ডেভেলপ করা যায়, এরকম একটা প্রকল্প বা ছোট করে একটা প্রজেক্ট করার চিন্তা করতেছি। আচ্ছা, আপনি যে কথাগুলো বলেছেন এর মধ্যে অনেক কথাই চলে আসছে, তবু আমি আলাদা করে জিজ্ঞেস করতে জি। চাই। মানে বাংলাদেশের গণমাধ্যম এখন একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় একটা ঘাটতির মধ্যে আছে ভীষণভাবে। মানুষ আসলে কোন গণমাধ্যমকে বিশ্বাস করবে কি করবে না, এটা দ্বিধার মধ্যে মানুষ পড়ে গেছে। এই অনলাইন গণমাধ্যম আসার পরে এটা আরো বেড়েছে। তো এই থেকে মুক্তির উপায় কি? এটা খুবই বাস্তব কথা বলছেন, যে এটা একটু আপনি হয়তো একটু সফট করে বলছেন, কিন্তু আসলে তো বাস্তবতা এটা হচ্ছে। অনলাইন গণমাধ্যম রাইজ করার পরে এই আস্থাটা বেশি, মানে অনাস্থাটা বেশি তৈরি হয়েছে বা বাড়ছে। এর কারণ যৌক্তিক কারণ হলো, ধরেন আপনি প্রিন্ট পত্রিকায় যখন একটা নিউজ পাবলিশ করে দিচ্ছেন, ওটা কিন্তু আর সরানো যাচ্ছে না, ওটা কিন্তু আর এডিট করা যাচ্ছে না। টেলিভিশনে যেটা একবার অন ইয়ার হয়ে গেল, ওটা কিন্তু ওই মানে টাইম মেশিন দিয়ে পিছনে গিয়ে মুছে আসা সম্ভব না বা এডিট করে ফেলা সম্ভব না। কিন্তু অনলাইনে যে এডিট করা, চেঞ্জ করা, ডিলিট করা, এই অপশনগুলো আছে, এবং মিডিয়ার হাউসগুলা আমরা এগুলা ব্যাপকভাবে মিসইউজ করছি। তো করার ফলেই কিন্তু এটা অনাস্থা তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে। হ্যাঁ, তো এইখান থেকে আপনার উত্তরণের জন্য আগে তো হাউসকে সিদ্ধান্ত নিতে হবে। এখন যদি আমি সাম্প্রতিক প্রসঙ্গক্রমেই বলি যে হাসনাত আব্দুল্লাহর প্রেক্ষিতে একটা মিডিয়া গ্রুপের যে কি অ্যাক্টিভিটিস, তো এটা তো মিডিয়ার প্রতি মানুষের আস্থার আরো সংকট সৃষ্টি হচ্ছে, এটা সত্য। আমরা সত্য। স্বীকার করি আর না করি, বা কেউ খুশি হবে বা অখুশি হবে এই চিন্তা থেকে না করি, কিন্তু এটা বাস্তব, এটা হচ্ছে। তো এখন আসলে এটাও একটা আমার নিজে মিডিয়া হাউস করার এটাও একটা কারণ, যে যেই সব জায়গাগুলো ক্রাইসিস আছে, এই ক্রাইসিসের জায়গাগুলো আসলে যে ফিল আপ করতে পারবে সে ভালো করবে। তো ধরেন যে নিউজ সরানোর যে টেন্ডেন্সি, ওটা থেকে আমরা সরে আসছি। এরপরে ধরেন যে ফলস নিউজ না করা বা প্রপাগান্ডামূলক নিউজ না করা, এটা একটা। এবং আমি যে নিউজটা করলাম, এই নিউজটা পাঠক যখন পড়বে বা দর্শক দেখবে, সে যেন বিশ্বাস করতে করতে যায়, এই জন্য আমরা একটু করছি। সেটা হলো, যেমন আমাকে একটা মিডিয়া হাউস থেকে বলতেছিল যে আপনারা কিছু কিছু নিউজে এত বেশি ট্রিটমেন্ট দেন, ভিতরে এত ডকুমেন্ট দিয়ে দেন, এটা কেন? তো এটা খুব চিন্তা করেই করা আমাদের। কারণ হলো যে যেটা আপনি বললেন আস্থার সংকট, দেখবেন যে একটা নিউজ হলো, তো আমাদের সোসাইটিতে এমন পরিস্থিতি এমন যে আরেকজনকে জিজ্ঞেস করে যে এটা কি সত্য নাকি। সে কিন্তু একটা নিউজ মিডিয়া দেখছে, তারপরে সে তার পাশের মানুষকে জিজ্ঞেস করতেছে এটা কি সত্য নাকি। দ্যাট মিনস ওই নিউজ মিডিয়ার উপরে আস্থার সংকটটা তৈরি হয়ে গেছে। তো আমি বললাম যে না, আমরা যে এই নিউজগুলো করব, আপনি প্রতিদিন যত নিউজ যাচ্ছে বা আপনার ডে ইভেন্ট যেটা আমরা বলি, এটাতে এটা সম্ভব হয় না এই ধরনের ট্রিটমেন্ট। কিন্তু বিশেষ রিপোর্টগুলো আমি বললাম যে আমাদের রিপোর্ট যদি কেউ পড়ে, সে পড়তে পড়তে যাবে আর বিশ্বাস করতে করতে যাবে। আমরা নিউজের ভিতরে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছি। এটা নতুন কোনো প্র্যাকটিস না, এটা অনেকেই করে, ইন্টারন্যাশনালি করে, তো আমরা হয়তো করতেছি না। কিন্তু আমি বলছি এটা আমরা করব কন্টিনিউ। কেন করব? কারণ হলো যে আমার ওই নিউজটা যখন সে একটা প্যারা পড়বে বা একটা ইনফরমেশন পড়বে, ওটার সঙ্গে সঙ্গে সেজন্য ওখানেই ডকুমেন্টটা দেখতে পায়। দেখতে পাইলে তার ওই মনে আর প্রশ্নটা থাকবে না যে এটা সত্য কি সত্য না। এটা হচ্ছে যে, তাহলে আমি চিন্তা করতেছি যে তাহলে আমার এশিয়া পোস্টের নিউজের প্রতি পাঠকের ওই আস্থাটা তৈরি হবে। এবং মজার ব্যাপার হচ্ছে অল্প সময়ের ভিতরে সেটা অনেকটা পজিটিভ ফিডব্যাক আমি পাচ্ছি। তো এইভাবে আসলে আমাদেরকে আস্থাগুলো কিন্তু ফিরে আনতে হবে। আচ্ছা, আমরা নেগেটিভ আলোচনা থেকে এবার পজিটিভ আলোচনায় আসি। লোকজন বলছে যে ভবিষ্যৎ মিডিয়া পত্রিকাও থাকবে না, টেলিভিশনও থাকবে না, জমানা হবে অনলাইনের দখলে সবকিছু চলে যাবে। ইতিমধ্যে অনেকখানি চলে গেছে। আপনি কি মনে করেন, আপনার অভিজ্ঞতা কি বলে আসলে? আমার কাছে যেটা মনে হয় যে ধরেন আমাদের সে আমেরিকা তো কয়েক দশক আগে আছে। হ্যাঁ, আমেরিকায় তো প্রিন্ট আছে, এখন প্রিন্টও আছে, টেলিভিশন হয়নি, বিলুপ্ত হয়নি। তো এটা বিলুপ্ত হবে না, কারণ আপনার আর্কাইভ বা ডকুমেন্টেশন তো ফ্যাক্ট, এটা তো লাগবে। তো বিলুপ্ত হবে না, এবং মানুষের পড়া বন্ধ হয়ে যাবে ব্যাপারটা তো তা না, একবারে তো আর পড়া বন্ধ হবে না। তো কিছু মানুষ তো থাকবে, পড়বে। এই একটা কমিউনিটি থাকবে, সেটা কমিউনিটিটা হয়তো ছোট হবে। তো ছোট হওয়ার ফলে কি হবে, বাজারটা যখন ছোট হবে তখন সব দোকান সেখানে আর টিকবে না, ব্যবসা করবে না। তো
ওই বাজারের চাহিদা ফিল আপ করে ওই বাজারের কলাকৌশল বুঝে যারা টিকে থাকতে পারবে তারা পারবে, বাকিরা হয়তো টিকতে পারবে না। কিন্তু এখন ধরেন যে প্রিন্টের সঙ্গে অনলাইন তো এখন অ্যালাইন হয়ে গেছে, তাই না? সো আপনি প্রিন্টকে ধরেন, প্রিন্টের বাজার ছোট হয়ে গেল, আপনি প্রিন্ট পত্রিকাকে ছোট করলেন, অনলাইনকে আপনি ফোকাস দিলেন, তাহলে তো এটা একবারে বিলুপ্ত হওয়ার কোনো সুযোগ নেই, এটা থাকবে। কিন্তু অনলাইনের বাজার বড় হচ্ছে, কারণ জেনারেশন চেঞ্জ হচ্ছে, টেকনোলজি ফাস্ট হচ্ছে, অনলাইনের বাজার বড় হচ্ছে। যারা শুধু প্রিন্ট নির্ভর হয়ে থাকবে বা শুধু প্রিন্ট কেন্দ্রিক চিন্তা করবে, তারা আসলে মার্কেটে সাস্টেইন করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য অনলাইন ডিজিটালকে তো আপনাকে মানে প্রাধান্য অগ্রাধিকার দিতেই হবে। আচ্ছা, টেলিভিশনের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? টেলিভিশনের ক্ষেত্রে ওই একই ব্যাপার। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান বিহেভিয়ার যদি দেখেন, যে আমরা এখন আসলে দিনে কয়বার রিমোট দিয়ে টেলিভিশন অন করি। তো ওয়ার্ল্ড কাপের সময় হয়তো একটু বেশি হচ্ছে, সময় হয়তো করতেছে, কিন্তু সাধারণভাবে হচ্ছে না। টেলিভিশনে ধরেন যে নিউজ চ্যানেল যেগুলো, তো নিউজ কিন্তু আমার এখন টেলিভিশনে দেখার দরকার হচ্ছে না, আমি সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাচ্ছি। তো যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে কানেক্টেড, সো টেলিভিশনকে কিন্তু ওই সোশ্যাল মিডিয়ায় আমার কাছে পৌঁছাইতে হবে। এখানে একটা বড় পার্থক্য আছে। ধরেন যে একজন সোশ্যাল মিডিয়া ইউজার বা একজন ফেসবুক ইউজার একটা তথ্য ধরেন পাবলিশ করলো, আমি দেখলাম, আমি বিশ্বাস করতেও পারি না করতে পারি, হ্যাঁ। কিন্তু যখন আপনার বাংলা ভিশনের একটা নিউজ সোশ্যাল মিডিয়া হয়ে আমার সামনে আসবে, আমি কিন্তু তখন সেটা বিশ্বাস করবো যে এটা বাংলা ভিশন দিছে, তাদের একটা ইন্টিগ্রিটি আছে, তারা যাচাই বাছাই করে দিছে। আগে যা দেখছি তার কোনো ইন্টিগ্রিটি নেই। তাহলে এখন বাংলা ভিশনকে কি করতে হবে? বাংলা ভিশনকে ওই স্ক্রিনে দেখানোর আগে সোশ্যাল মিডিয়ায় আমাকে কিন্তু কন্টেন্টটা দেখাইতে হবে। ওই যে আরেকজন সোশ্যাল মিডিয়া ইউজার আমাকে দেখাচ্ছে, তার আগে যদি বাংলা ভিশন আমাকে দেখাইতে পারে, তাহলে কিন্তু বাংলা ভিশন সোশ্যাল মিডিয়ায় আপনার সামনের সারিতে থাকবে। এই কম্পিটিশনে না পারলে কিন্তু পিছায় পড়বে। তো আচ্ছা, আমাদের দেশের তো বিজ্ঞাপন বাজার অনেক ছোট, তো এত মিডিয়া, এত টেলিভিশন, এত পত্রিকা, তার পাশাপাশি এখন অনলাইন গণমাধ্যম, তো এরা কিভাবে টিকবে আসলে? কে টিকবে, কে টিকবে না? এটা তো খুব বড় একটা প্রশ্ন, মানে খুব বড় একটা বিষয় বলছেন। বিজ্ঞাপন বাজার ছোট, মিডিয়া রেগুলার বাড়তেছে। কিন্তু আপনি খেয়াল করেন না, আপনি তো অভিজ্ঞ মানুষ, খেয়াল করেন অনেক মিডিয়া যেমন আসতেছে আবার যাচ্ছে, আসতেছে আবার যাচ্ছে। কিন্তু আপনি যদি লাস্ট 5 ইয়ার্স ধরেন, নতুন মিডিয়া কয়টা ভালো করতে পারছে বা দাঁড়াইতে পারছে? দেখেন লাস্ট 5 ইয়ার্সে হয়তো 2-3টা, তার সর্বোচ্চ, তার বেশি না। সবাই হয়তো আশা করতেছে যে আমি আসলেই ভালো করতে পারবো, হ্যাঁ, বিজ্ঞাপন পাবো, কিন্তু আলটিমেট কিন্তু তা হচ্ছে না। হয়তো একটা অ্যামাউন্ট লোকসান করে উনি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। বিজ্ঞাপন দাতারা তো তাদের রিটার্ন চায়, তারা তো ROI ফলো করে, তো তারা ROI দেখেই তো বিজ্ঞাপনটা দিবে। সো সে যে ইনভেস্টমেন্টটা করবে, সে চাইবে যে আমার এই ইনভেস্টমেন্টের এগেনস্টে আমার ফিডব্যাকটা দিতে পারবে কে? বিজ্ঞাপনটা আলটিমেট সে তাকেই দিবে। বিজ্ঞাপনের দেওয়ার জায়গা তারা চেঞ্জ করে ফেলছে। হয়তো আগে প্রিন্টে যে বাজেট ছিল সেখানে হয়তো এখন 20% রাখছে, বা টেলিভিশনের স্ক্রিনের যে বাজেট ছিল হয়তো 30% রাখছে। তারা ডিজিটালে চলে আসছে বেশি, কারণ হচ্ছে ডিজিটালে অডিয়েন্সটা ডিজিটালেই বেশি। এখন ডিজিটালে আসলে তারা তো, আপনি বাংলা ভিশনকেই ধরতে পারেন, আপনার টেলিভিশনে ধরেন আগে যদি 10 কোটি টাকার বিজ্ঞাপন পাইতো, এখন সেটা যদি 3 কোটিতে যায়, তাহলে আর 7 কোটি টাকা কোথায় গেল? আর 7 কোটি টাকা যদি ডিজিটালে গিয়ে থাকে, তাহলে বাংলা ভিশন যদি ডিজিটালে ভালো পারফর্ম করতে পারে, ওটা তো বাংলা ভিশন ডিজিটালে ঢুকবে, হ্যাঁ। তো বিজ্ঞাপনের বাজার কিন্তু ছোট হয়ে যায় না, বাজার ডিভাইডেড হয়ে গেছে। বাজার কিন্তু বড়ই হচ্ছে, তো ডিভাইডেড হয়ে যাচ্ছে। আগের প্ল্যাটফর্ম থেকে নতুন প্ল্যাটফর্মে আসছে, তো নতুন প্ল্যাটফর্মে আসলে কোঅপ করতে হবে, নতুন প্ল্যাটফর্মে রাইজ করতে পারলে এইটা অসুবিধা হবে না। আর ডিজিটালের সাথে তো আরো যুক্ত হচ্ছে, যেমন ধরেন প্রিন্ট বা আপনি ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু লোকাল অ্যাডি ছিল, লোকাল নির্ভরশীল, কিন্তু ডিজিটালে কিন্তু আপনি ফরেন অ্যাড পাচ্ছেন, যেটা গুগল বা ফেসবুক তারা বাইরে থেকেও অ্যাড দিচ্ছে। সো ডিজিটালে আপনি ভালো করলে আপনি লোকাল অ্যাডও পাচ্ছেন, বাইরের অ্যাডও পাচ্ছেন, যে এই সুযোগটা প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় নাই।
যাতে সেই ফরেনার পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের তো ধরেন সিপিএম রেট অনেক কম হ্যাঁ। অন্য দেশগুলোর থেকে। এটা তো একটা বড় চ্যালেঞ্জ। এটা কিভাবে উত্তরণ করা যায়? না, এটা আমি চ্যালেঞ্জ হিসেবে দেখতেছি না। কারণ হলো যে সিপিএম আমাদের কম থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের জিডিপি কম। হুম। তো যেই দেশের জিডিপি কম, সেই দেশের সিপিএম কম। এর হিসাবটা তো আপনার হচ্ছে যেমন বাংলাদেশে আপনি কখনো দেখবেন না যে ফেসবুকে আপনার মার্সিডিজ বেঞ্জের হ্যাঁ। বিজ্ঞাপন দিচ্ছে, কারণ বাংলাদেশে এটা ক্রেতা নাই। তো সে যখন ইউএসএতে বিজ্ঞাপন দিচ্ছে, ওটা একটা মার্সিডিজ বিক্রি করলে তার ইউজ টাকা প্রফিট হয়, তার বিজ্ঞাপনের রেটটাও ভালো। সো আমার তো ওই সিপিএম এর অ্যাড না হলেও আমার সিপিএম কম হিসেবে আমার জীবনযাত্রার ব্যয় তো কম, আমার কস্টিংও কম। আপনি যদি ইউএসএ তে দেখেন তো ওখানে আওয়ারলি স্যালারি দিতে হয়, সপ্তাহে সপ্তাহে বেতন দেয়। তো আমার বাংলাদেশে ধরেন একটা এমপ্লয়িকে 25,000 টাকা বেতন হলে মোটামুটি স্মার্ট বেতন হয়। কিন্তু ইউএসএ তো সেটা আপনার $3,000 $4,000 বেশি দিতে হয়। সো যেহেতু আমার জীবনযাত্রার ব্যয় কম, আমার জিডিপি কম, আমার এখানে সিপিএম কম হইলেও আমি যদি প্রপার পারফর্ম করে আমার কম সিপিএম এ যেটা আছে সেটা আমি অ্যাচিভ করতে পারি, সেটাও সাস্টেইন করার মতো। আর সিপিএম তো আমাদের পক্ষে আসলে বাড়ানোর কোনো সুযোগও নাই। এটা টোটাল ইকোনমি যদি গ্রোথ করে, দেশের ইকোনমিক গ্রোথ হয়, মানুষের জিডিপি বাড়ে, জীবনযাত্রার ইয়েও পরিবর্তন হয়, তখন বড় বড় বিজ্ঞাপনদাতারা আসবে। আসলে তখন এটা বাড়বে। এটা কিছু করার নাই, এটার কোনো সমাধান নাই। আচ্ছা, ইদানিং আমরা শুনছি যে টেকনিক্যাল লোকজনও বলে এবং যারা কন্টেন্ট বানায় যে রিচ কমে গেছে। আপনি কি এটার সাথে একমত? হ্যাঁ, ব্যাপারটা রিচটা আসলে এরকম জিনিস না, এটা অনুমান ভিত্তিক বলার বিষয় না। বিষয়টা হলো রিচটা যদি আমার বাংলাদেশে দুটো প্ল্যাটফর্ম তো এখন বড়, ফেসবুক আর ইউটিউব। আর ইনস্টাগ্রামটা রাইজ করতেছে, টিকটকে একটা অডিয়েন্স আছে, কিন্তু টিকটকে ধরেন বিজ্ঞাপনের ফাংশন না থাকায় নিউজ মিডিয়া ওইদিকে ফোকাসটা কম। এখন রিচটা আসলে কিভাবে হয় এইটা তো আমাকে জানতে হবে, না জেনে আমি তো বললে হবে না যে রিচ কমে গেছে। তো এইটা ধরেন যে না জানার একটা ঘাটতি। আমরা এসে শুরু করলাম তো এই 6 মাস পরে আমরা উদ্বোধন করলাম 2য় মাস। তো গত মাসে এই জুন মাসে আমাদের টোটাল ভিডিও প্লাস ওয়েব টেক্সট মিলে প্রায় 1200 মিলিয়ন ভিউ আছে। এটা আমাদের মতো প্রতিষ্ঠানের জন্য ভালো, অনেক ভালো। হ্যাঁ, তো এটা কিভাবে হলো? ধরেন যে এই জায়গার এই টেকনিক্যাল দিকটা হচ্ছে ঘাটতি আমাদের ব্যাপক। সেটা হচ্ছে ফেসবুক আপনার একটা কন্টেন্ট কেন রিস্ক দিবে বা কেন রিস্ক দেয়, এই অ্যালগোরিদমটা আমরা জানতেছি না। প্রিন্ট মিডিয়ায় আমি যখন একটা নিউজ করি, একটা রিপোর্টার এসে একটা নিউজ জমা দেওয়ার পর এটা কয়েকটা ধাপ আছে, আপনি জানেন যে এডিটিং হয়, তারপরে এটা পেস্টিং এ যায়, ডিজাইনে ছবি কি হবে, কালার কি হবে, কোথায় বসবে, এরপর এটা প্রেস যাবে, কত কপি ছাপা হবে, এরপরে এটা আপনার ডিস্ট্রিবিউশন যাবে, হকারের কাছে যাবে, কোন এলাকায় কত কপি যাবে, ইভেন যদি আপনি চান কার বাসায় যাবে আর যাবে না এটাও আপনি ঠিক করে দিতে পারেন। কিন্তু ডিজিটাল মিডিয়া হচ্ছে কি, আপনি কন্টেন্ট মেক করলেন, কন্টেন্ট মেক করে যখন আপনি আপলোড করে দিলেন, এরপরে আপনার আর কিছুই করার নাই। কার কাছে যাবে না যাবে, কতজনের কাছে যাবে না যাবে, এটা কিছুই করার নাই। অডিয়েন্স নির্ধারণ করে, অডিয়েন্স না, এটা অডিয়েন্স নির্ধারণ করবে না, আমি এটা বলতেছি। এখন ওখানে যেমন আপনি নির্ধারণ করছিলেন যে কোন এলাকায় কত কপি যাবে, কার ঘরে যাবে, হ্যাঁ, এখানে আপনি সেটা ঠিক করতে পারতেছেন না। তো এটা তো আল্লাহর দানে চলে না, এর তো একটা মেকানিজম আছে, ওখানে যেরকম মেকানিজম, তো এরও তো একটা মেকানিজম আছে। তো এই মেকানিজমটা বুঝে এই মেকানিজমের সাথে কোঅপ করে যদি আমার কন্টেন্টটা হয়, তাহলে আমার ওই মেকানিজমে পড়ে গেলে সে অটো রাইজ করবে, অটো কন্টেন্ট রিচ বেশি হবে, নাহলে হবে না। তো ধরেন যে ফেসবুক তো একটা বাজার, তারা তো বিজনেস করতে বসছে, এটা তো দান খয়রাতের প্রতিষ্ঠান না, ইউটিউব তো দান খয়রাতের প্রতিষ্ঠান না। তো তারা যেহেতু বিজনেস করতে বসছে, তাদের পলিসি আছে। সো তাদের পলিসি, আপনি যদি নর্মালি একটা বাজারে কোনো শোরুম করেন বা কোনো প্রোডাক্ট সেল করতে যান, আপনাকে কিন্তু ওই বাজারের নিয়ম কানুন মানতে হবে। ওই বাজারে ভ্যাট ট্যাক্সের, ওই বাজারের টাইমিং, কখন খুলে কখন বন্ধ হয়, তাই না, ওই বাজারের কাস্টমারদের নেচার সব বুঝে শুনেই তো যাইতে হবে। তো ঠিক একইভাবে আপনি যখন ফেসবুককে আপনার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করবেন, তাহলে ফেসবুকের নিয়ম কানুন অনুযায়ী তো আপনাকে করতে হবে। তো এই না জানার কারণে হচ্ছে ক্রাইসিসটা হচ্ছে।
হ্যাঁ, যেমন ধরেন আমি একটা জিনিস বলি, ফেসবুকে ধরেন আমাদের দেশে কয়েক কোটি ইউজার আছে, তো ফেসবুকের সিস্টেম হচ্ছে যে প্রতি 24 ঘন্টায় ও আমার যে আইডিটা আছে, আমার এই আইডিটার অ্যালগোরিদমটা ও আপডেট করে প্রতি 24 ঘন্টায়। তো আমাকে ধরেন ও ট্র্যাক করে যে আমি কি পছন্দ করি, এটা তো জানেন যে আমাকে ও ট্র্যাক করে আমি কি পছন্দ করি। এখন ধরেন যে আমি এই এই জাতীয় জিনিস আমি পছন্দ করি, বনসাই বা রুমের সৌন্দর্য, এই টাইপের জিনিস পছন্দ করি। এখন কথার কথা যে আপনার বাংলা ভিশন এই টাইপের জিনিস দিলে আমার সামনে আসছে, আমি এটা রিয়াক্ট করছি, ওইটা হয়তো শেয়ার করলাম বা দেখলাম বা কমেন্ট করলাম, লাইক দিলাম, রিয়াক্ট করলাম। তো এখন 24 ঘন্টা পরে যখন ফেসবুক আমার অ্যালগোরিদমটা আপডেট করতেছে, তখন আপনার বাংলা ভিশনের আমার কিন্তু, যেমন আমি যদি আমার আইডির কথা বলি, আমার আইডি থেকে প্রায় 3000 পেজ ফলো দেওয়া আছে বা লাইক দেওয়া আছে। তো এখন আমি যদি ফেসবুকে ঢোকার সাথে সাথে এই 3000 পেজ যদি শো করে প্রতিদিন গড়ে 10টা কন্টেন্ট আপলোড করে, তাহলে 30,000। তা আমি ঢোকার সাথে সাথে যদি আমার কাছে 30,000 প্রোডাক্ট এনে হাজির করে, আমি তো ঢুকবো না, আর যাবো না, আমার তো অত সময় নাই। তো তখন সে কি করতেছে, আমি যেটা পছন্দ করি ওটা দিচ্ছে। এখন আমার এই পছন্দের তালিকাটাও প্রতি 24 ঘন্টায় আপডেট করতেছে। এখন আজকে আমি বাংলা ভিশনের পেজে আমার পছন্দের কন্টেন্টটা পাইছিলাম, আমি দেখছি। এখন যখন 24 ঘন্টা পরে আমার অ্যালগোরিদম আপলোড করলো, তখন আমার অ্যালগোরিদমে ওই 3000 যে আমার ফলো দেওয়া আছে, বাংলা ভিশন টপে আছে। এটা ধরেন আমরা যেমন ব্যাংকে সিরিয়াল দেয়, এরকম সিরিয়াল ধরেন বাংলা ভিশন টপে আছে। এখন আগামীকালকে আমি বাংলা ভিশনের থেকে এরকম কন্টেন্ট আর পাইনি, বাংলা ভিশন হয়তো কন্টেন্ট দিছে, অন্য কন্টেন্ট আমার পছন্দ না, তো আমি ওটা রিয়াক্ট করি। কিন্তু আমার সামনে ধরেন যে যমুনার পেজ আসছিল, তার এখানে আমার পছন্দের কন্টেন্ট ছিল, আমি ওইটা রিয়েক্ট করছি। পরের দিন গিয়ে আমার সামনে তাহলে যমুনা 1 নম্বরে আসলো, বাংলা ভিশন ধরেন আরো একদিন দেয় নাই, তো বাংলা ভিশন ধরেন যে আরো নিচে নেমে গেছে। এখন যখন নিচে নেমে গেছে, তখন আমার সামনে কার কন্টেন্ট আগে দিচ্ছে 1 নম্বরে যে। এখন বাংলা ভিশন ধরেন অভিযোগ করতেছে যে আমাদের রিস্ক কমে গেছে। এটা রিস্ক কমে গেছে, এটা আপনার কন্টেন্ট বুঝে না দিতে পারা এবং টাইমিং মেনটেন করে না দিতে পারার ফল। এটা এমন না যে ফেসবুক কোনো কৌশল করে আপনার সঙ্গে শয়তানি করতেছে, ওই যে যেটা বললাম, তার সিস্টেমটা আছে, তার সিস্টেমে আমি পিছিয়ে পড়ে গেছি। আচ্ছা, শেষ করতে চাই তার আগে এআই নিয়ে আপনার মতামত জানতে চাই। এটা যেমন সুবিধা তেমন চ্যালেঞ্জ সাংবাদিকতার, বিশেষ করে ডিজিটাল গণমাধ্যমের সাংবাদিকতার জন্য অনেক সুযোগ তৈরি করেছে, আবার চ্যালেঞ্জও তৈরি করছে। এইটা কিভাবে মোকাবেলা করব বা এটা আমরা কিভাবে অ্যাডাপ্ট করব? আমি যেটা বুঝি এআই নিয়ে, সেটা হচ্ছে যে এআই কে মোকাবেলা করার প্রশ্ন নাই, এআই কে অ্যাডপ্ট করার প্রশ্ন। এখন আমরা কতটা অ্যাডপ্ট করতে পারবো, কতটা আমরা কাজে লাগাইতে পারবো, সেটা আসলে আমাদের কলা কৌশলের উপর নির্ভর করবে। যেমন আমরা কিছু ক্ষেত্রে এআই ব্যবহার করতেছি, আবার আমাদের এই 6 মাসের প্রতিষ্ঠানে এআই ব্যবহারের কারণে চাকরিও গেছে, আবার আমরা কিন্তু এআই ফোর্স করে ব্যবহার করতেছি। এআই এর ক্ষেত্রে মূল জিনিস আমি যেটা বুঝি, সেটা হলো যে এআই কে যে যত বেশি ভালোভাবে ব্যবহার করতে পারবে, সে তত ভালো করবে। আর এআই এর উপরে যে নির্ভরশীল হয়ে যাবে, তার জন্য বিরাট ক্ষতির কারণ হয়ে যাবে। যেমন ধরেন এআই কে যদি আপনি কোনো একটা প্রম্পট দেন যে আমার এটা করে দাও, আপনি কথার কথা একটা আর্টিকেল লিখে নিলেন, তো শেষে দেখবেন সে যে বলে দিচ্ছে যে আপনি এই বিষয়ে আরো এই তথ্য চাইলে আমি দিতে পারি। তো এখন ধরেন যে কেউ কপি করলো, কপি করে পেস্ট করে দিচ্ছে, হ্যাঁ, তো ওইটা থেকে গেল। তো হিউম্যান টাচ লাস্ট যেটা থাকতে হবে। আবার এআইও কিন্তু ভুল করে নিউজ মিডিয়ার জন্য, আমি নিজে ইয়ে করছি। যেমন আমি যদি এক্সাম্পল দেই, যে আমি সাদিক কায়েমের বিয়ে নিয়ে একটা স্যাটার লিখছি, তো ওইটা আমি 2-3টা এর হেল্প নিলাম, তো দেখলাম এক জায়গায় সুন্দর করে ছোট্ট করে সে দিয়ে দিছে যে ডাকসুর সাবেক বেবি। এখন এটা যদি আমি নলেজ আপনার জানা না থাকে, না পড়তাম যদি, বা এটা যদি একটা নতুন ছেলে করতো, যে নতুন ছেলে করে এটা যদি আপলোড করে দিত, তাহলে এটা একটা ম্যাসাকার পরিস্থিতি হয়ে যেত। তো এআই এর ক্ষেত্রে যেটা আমার কথা, সেটা হলো যে যত ভালোভাবে ব্যবহার করতে পারবে সে তত আগায় যাবে। কিন্তু এআই আমাদের দেশে র্যান্ডম ব্যবহারের ক্রাইসিস, সেটা হচ্ছে যে আপনি বিনামূল্যে ব্যবহারের কিন্তু লিমিট আছে। যেমন ধরেন আপনি জেমিনে গেলে দিনে 2টার ভিডিওর বেশি জেনারেট করতে পারতেছেন না।
তো গুগলকে তো আপনি বিনামূল্যে আনলিমিটেড ব্যবহার করতে পারতেছেন। তো এআই এর এখনো সাবস্ক্রিপশন যেটা কয়েন বা পয়েন্ট কিনতে হয়, এটা তো অনেক বেশি কস্টলি, যেটা আমাদের বাংলাদেশের মিডিয়ার পক্ষে এত কস্টলি করে পারাটা আসলে কঠিন। তো সেই কারণে যে যেমন আমরা ইউজ করতেছি ফ্রি ভার্সন যতটুকু পাওয়া যায় ততটুকু ইউজ করতেছি, এবং ওই সচেতন ভাবে ইউজ করতেছি। আমার লিমিট করে দেওয়া যে তুমি আমার টিমে যারা এআই ব্যবহার করতেছে, আমি করার জন্য বলছি, তাদেরকে আমি লিমিট করে দিচ্ছি যে এআই কে দিয়ে শুধু এতটুকু কাজে লাগানো। যেমন আমি বলছি যে বানান ভুলটা আমার একটা বড় আর্টিকেল, আমি তাকে দিয়ে সিরেফ আমি কমান্ড দিব যে আমার এই নিউজটায় বানান ভুল থাকলে সংশোধন করে দাও এবং ফুটনোটে দিয়ে দাও। তো সে যখন সংশোধন করে দিচ্ছে, এবার ফুটনোটে দিয়ে দিচ্ছে কোনটা, এবং আমার নির্দেশনা দেওয়া হচ্ছে যে ওই ফুটনোটটা আমাকে আবার পড়তে হবে যে সে কোনটা কি সংশোধন করছে, ওখানেও সে ভুল করে থাকতে পারে। তো এই লিমিটেড পর্যায়ে ব্যবহার করতেছে। তো আসলে এইখানে যে আপনি যে বানানের প্রসঙ্গ তুললেন, পত্রিকায় তো আমরা দেখি যে প্রুফ রিডার থাকে, সাব এডিটর থাকে, অনেক কিছু থাকে। আমাদের তো ডিজিটাল মিডিয়া অনলাইন মাধ্যমে এই ব্যবস্থা আসলে আমরা তৈরি করতে পারিনি, এই কারণে এআই নির্ভরতা আমাদের বাড়ছে। তো আমরা এই যে অনলাইন গণমাধ্যমে আরেকটা বড় চ্যালেঞ্জ ফেস করছি যে আমাদের রেপ্লিকা করে বিভিন্ন গণমাধ্যমের মতো একটা চেহারা দিচ্ছে আনোয়ার টিভি, গুজব ভিশন, নানা কিছু হচ্ছে আর কি। তো এইগুলো আমরা আসলে মোকাবেলা করার উপায় কি? সরকারও এটা নিয়ে চিন্তা করছে, আসলে কোনো সিস্টেম কি দাঁড় করানোর সুযোগ আছে? হ্যাঁ, এটা তো আছে। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে নৈতিকতা একটা ব্যাপার আছে যে হ্যাঁ, কথায় ধরেন যে আমি এশিয়া পোস্ট আমি একটা ভুল নিউজ করছি, তো আমি ভুল নিউজ করছি বলে আপনি তো আমাকে ভুলভাবে আক্রমণ করতে পারেন না। তো আমাদের জেনারেশনে আসলে এই উপলব্ধিটা কমে গেছে, যে এই কমে যাওয়ার কারণে কিন্তু হচ্ছে। আমি মনে করি এটাও এক ধরনের ক্রাইম, এটা ঠিক না। আমি ভুল করলে আমাকে শুধরানোর সুযোগ দিতে হবে, গঠনমূলক শুধরানোর সুযোগ না হয় তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, আইনগত ব্যবস্থা। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে এইগুলা মোকাবেলা করার উপায়। এটা ধরেন বেশি তো সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এবং ফেসবুকেই হচ্ছে। তো ফেসবুকে কিন্তু আপনার ট্রেডমার্ক পাইলে আপনার লোগো যদি কেউ ব্যবহার করে ওটা ডাউন করে দেয়া যায়। যেমন আমার হাত দিয়েই, আমি নাম না বলে, 2টা মিডিয়ায় এটা আমি পাইছিলাম। আমরা এশিয়া পোস্টেও ট্রাই করতেছি। তো আপনি ট্রেডমার্ক লোগো ফেসবুক থেকে ট্রেডমার্ক করে ফেলতে পারলে তখন আপনার এই লোগো কেউ যে কোথাও যদি ব্যবহার করে, গ্রুপ হোক পেজ হোক, আপনি অনায়াসে ডাউন করে দিতে পারবেন। এবং আমরা করছিও, আমরা ধরেন মিলিয়ন মেম্বারের গ্রুপ ডাউন করে দিচ্ছি, হ্যাঁ, মিলিয়ন ফলোয়ারের পেজ ডাউন করে দিচ্ছি। আমি এটা কালবেলায় থাকতে করছি আর কি। তো এই টেকনিক্যাল দিকেও আগাইতে হবে। আর এর বাইরে আসলে খুব বেশি যে সরকারি প্রক্রিয়ায় গিয়ে এটা খুব একটা রেজাল্ট আসে না, মানে আইনগত প্রক্রিয়া গিয়ে আসলে কোনো রেজাল্ট আসে না, খুব একটা রেজাল্ট আসে না। আইন শৃঙ্খলা বাহিনী ওইভাবে এগুলা ফাইন্ড আউট করতে করতে এটা হয়ে ওঠে না আর কি, কারণ ফেসবুক নিজেই তো রেসপন্স করে কম। আচ্ছা, তাহলে যে প্রশ্ন করেছিলাম সেটারই উত্তর চাচ্ছি আপনার কাছে, যে আপনি যদি শেষ করার আগে কিছু বলতে চান। শেষ করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা আসলে সবাই তো মানুষ, আমরা তো এই সোসাইটির মানুষ। তো আমি যেটা মনে করি যে আমাদের যে সময়টা আমরা পার করছি বাংলাদেশে, মানুষের ভিতরে একটু দেখবেন যে অস্থিরতা বেশি এবং ধৈর্য কম। হ্যাঁ, তো এই পৃথিবীতে তো আমরা হাজার বছর, লক্ষ বছর বেঁচে থাকবো না, আমরা একটা লিমিটেড টাইম পর্যন্ত থাকবো। তো এই যে হঠাৎ বড় লোক হওয়া, হঠাৎ বিরাট কিছু হয়ে যাওয়ার এই যে একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে, সেই কারণে কিন্তু একটা অস্থিরতা সৃষ্টি হয়। আর মিডিয়ার ব্যাপারে সাংবাদিকরা ধরেন অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে বাধ্য হয়, কিন্তু আমি মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ করব যে নিজেদের জায়গা থেকে যতটা সম্ভব ফেয়ার থাকা যায় ততটা থাকা ভালো। আর যারা তরুণ প্রজন্মের যারা মিডিয়া আসতে চায় তাদেরকে বলবো যে আপনারা যে কোনো হাউজে অনলাইন বা মাল্টিমিডিয়া সেক্টরে জুনিয়র হিসেবে শুরু করে দেন, কারণ প্রত্যেকটা হাউজে, যেটা আপনি আগে বললেন, প্রত্যেকটা হাউজে কিন্তু এখন মানুষ দরকার। এই মার্কেটটা বড় হচ্ছে কিন্তু মানুষের ক্রাইসিস আছে। সো এখানে কর্মসংস্থান একটা বড় সুযোগ আছে। এই জন্য আমি ফ্রেশার বা জুনিয়রদেরকে, তরুণদেরকে বলবো আপনারা মিডিয়ায় কাজ শুরু করেন এবং এটাকে এনজয় করেন। ধন্যবাদ। ধন্যবাদ পলাশ মাহমুদ।
আমরা অনেক কথাই শুনলাম পলাশ মাহমুদের কাছ থেকে যে বর্তমান বাংলাদেশের গণমাধ্যম, বিশেষ করে অনলাইন গণমাধ্যম, ডিজিটাল মিডিয়ার কি পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে, এটা ভবিষ্যৎ কি। তো আজকের মতো এখানে শেষ করছি, শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশায়। ভালো থাকবেন সবাই।